ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ন বইটিতে একটি কবিতা রয়েছে যার নাম আকাশে সাতটি তারা। এই কবিতার বিষয়বস্তু, ব্যাখ্যা, বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তাই যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ ইতিপূর্বে আমরা বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি সাজেশন ভিত্তিক। আর পরবর্তীতে আমরা অন্যান্য অধ্যায় থেকে কিংবা অন্যান্য যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে পরস্পর প্রশ্ন উত্তর অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে, তবেই আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে। এখন আমরা আলোচনা করছি আকাশে সাতটি তারা এই কবিতার বিষয়বস্তু। দেখো, এই আকাশে সাতটি তারা কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যে কাব্যগ্রন্থে মোট কবিতা রয়েছে 61টি। তার মধ্যে আমাদের পাঠ্য যেটা অর্থাৎ আকাশে সাতটি তারা, এটা হলো ওই কাব্যগ্রন্থের 6 নম্বর কবিতা। ওকে, টোটাল 61টা কবিতার মধ্যে এটা হলো 6 নম্বর। কবি সম্পর্কে একটু জেনে নিই আমরা। কবি জীবনানন্দ দাশ 1899 সালের 18ই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল সত্যানন্দ দাশ এবং মাতার নাম ছিল কুসুম কুমারী দেবী। তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে দাস এই বানানটির মধ্যে আমরা সাধারণত দয়াকার দন্তস্ব দেখি, কিন্তু এখানে তালবস্য কেন? কারণ হলো এটাই যে জীবনানন্দ দাশের আগে টাইটেল ছিল দাশগুপ্ত, পরবর্তী সময়ে সেটা পরিবর্তন হয়ে গুপ্তটা বাদ পড়ে গিয়েছে, সেজন্য দাসটা রয়ে গিয়েছে। সেই দাশগুপ্ত বানানের যে তালব্যস্যটা সেটা রয়ে গিয়েছে। ওকে, কবি জীবনানন্দ দাশের দাদু ছিলেন সর্বানন্দ দাশগুপ্ত, যিনি রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ আন্দোলনে যোগদান করেছিলেন। আলোচ্য এই কবিতাটির নামকরণ জীবনানন্দ দাশ করেননি, কারণ তার মৃত্যুর পর সংকলকগণ এই কবিতার নাম আকাশে সাতটি তারা দিয়ে প্রকাশ করেন। এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। তাহলে এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটা কবির মৃত্যুর পরে প্রকাশিত। আমরা আকাশে সাতটি তারা দেখতে পাই সাধারণত শীতকালে সূর্যাস্তের পরেই এবং গ্রীষ্মকালে কিছুটা রাত হলে তবেই ওঠে। 7 জন ঋষির নামেই এই 7টি তারার নামকরণ। তারা হলেন মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। আবার বলছি, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। আমরা এদের নামে বলি সপ্তর্ষি মণ্ডল। এরা 7 জন ঋষি যেন বসে পূজা করছেন। আলোচ্য কবিতার প্রথম স্তবক 8 লাইন বিশিষ্ট এবং শেষ স্তবক 6 লাইন বিশিষ্ট হওয়ায় অনেকে এই কবিতাটিকে সনেট বা চতুর্দশপদী কবিতা বলে থাকেন। তবে কারো কারো মতে এখানে সনেটের পুরোপুরি লক্ষণ প্রকাশিত হয়নি। কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলা কাব্যটি আবহমান বাংলার বাঙালিকে উৎসর্গ করে গেছেন। আকাশে সাতটি তারা কবিতাটিতে কবি বাংলার সন্ধ্যাকালীন চিত্রকে তুলে ধরেছেন। সন্ধ্যার সময় আকাশে 7টি তারা দেখা যায়। সূর্যাস্তের রক্তিম আভা যেন কামরাঙা লাল মেঘ, যা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায়। সন্ধ্যার কালো অন্ধকারকে কবির মনে হয় যেন আকাশে এলোকেশী কন্যার আবির্ভাব ঘটেছে। তিনি বাংলায় যে অপরূপ রূপকে লক্ষ্য করেছেন তা পৃথিবীর আর কোনো পথে খুঁজে পান না। বাংলার প্রকৃতির নানা উপাদানের মধ্যে তিনি বাংলার প্রাণকে খুঁজে পান। আর এসবই জীবনানন্দ দাশের অসামান্য কাব্যিক চেতনায় কবিতাটিতে ঝরে পড়েছে। কবি সন্ধ্যাবেলা ঘাসের উপর বসে তার অনুভূতিকে ব্যক্ত করেছেন। তখন সন্ধ্যা সবে নেমে আসছে।
আকাশে লাল রঙের আভা দেখা দিয়েছে, যেটা কামরাঙার মতো লাল রং। এখানে বলা হয়েছে মৃত মনিয়ার মতো সেই রংটা পাল্টে যাচ্ছে। মনিয়া বলতে আমরা সাধারণত ছোট এক ধরনের পাখিকে বোঝাই, যে মারা যাওয়ার পরে যেন তার শরীরের মধ্যে একটা রং পরিবর্তন হয়ে যায়, ঠিক সেই রকম। অর্থাৎ সন্ধ্যা হয়ে আসছে বলে যেন আকাশের রংটা মনিয়া পাখির মতো, যে পাখি অনেক রকমের হয়। এই পাখি মারা গেলে তার শরীর যেমন বিবর্ণ হয়, তেমন আকাশের রং, মেঘের রং যেন ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে মৃত মনিয়া পাখির মতো, অর্থাৎ চুনিয়া মনিয়া যে পাখি আমরা বলি সেই পাখির মতো। এখানে যে গঙ্গাসাগর বলেছে, কবির কল্পনায় দিন চলে যাচ্ছে, দিনের আলো মুছে যাচ্ছে এবং রাতের অন্ধকারে ডুবে যাচ্ছে এই যে সঙ্গম স্থল বা এই যে মিলন স্থল বা এই মোহনাই হলো গঙ্গাসাগর। অথবা স্থানের কথা বলা যায় যে বাংলাদেশের মাঠে বসে কবি যখন সন্ধ্যাকে দেখছেন, দিগন্ত বিস্তৃত মাঠ, মনে হয় যেন আকাশ এসে পৃথিবীর একটা জায়গায় মিশছে। সেই জায়গাটাকে একটা মিলন স্থল হিসেবে গঙ্গাসাগর বলা যায়। মনে হচ্ছে যেন রঙিন মেঘগুলো আস্তে আস্তে যেন মিশে যাচ্ছে অন্ধকারের ঢেউয়ে। একটা কোমল নীল রং চতুর্দিক বিস্তৃত হয়ে আছে, সেজন্য কবি সন্ধ্যাকে নীল সন্ধ্যা বলেছেন। প্রকৃতির রূপের নানান রং আমরা জীবনানন্দ দাশের কবিতায় দেখতে পাই। সন্ধ্যা আসছে যেন তার অজস্র চুল দিয়ে পৃথিবীকে আবৃত করে। সেই নীল রঙের কোমলতা, সেই অজস্র চুলের বিস্তার যেন কবির চোখের উপর, কবির মুখের উপর স্পর্শিত হচ্ছে। পৃথিবীর কোনো পথ এই কন্যারই দেখেনি, একমাত্র সেই কন্যা এই বাংলাদেশেই এসেছে। এই বাংলাদেশেই তাকে যেন শুধু দেখা যায়। এত সুন্দর স্নিগ্ধ, এত অজস্র চুলের সম্ভার নিয়ে এই কন্যা কেবল এই বাংলাদেশেই এসেছে, আর কোথাও সে আসেনি। এখানে কবি হিজল, কাঁঠাল, জাম গাছের কথা বলেছেন। এই সমস্ত যে অজস্র গাছ রয়েছে তার উপর তিনি সন্ধ্যার অনুভূতির স্পর্শ দেখতে পাচ্ছেন, অনুভব করতে পাচ্ছেন। গাছগুলো যেন সেই সন্ধ্যার স্পর্শ পাচ্ছে। কোথাও এই এত সুন্দর, এত স্নিগ্ধ, এত রূপসী একজন কন্যা তার চুলের থেকে বিস্তর সুগন্ধ ছড়িয়ে ছড়িয়ে সারা অঞ্চল জুড়ে একটা সুগন্ধময় পরিবেশ তৈরি করেছে। এটা কবি কখনো দেখেননি, কখনো জানেননি যে এই অনুভূতি আর কোথাও পাওয়া যায় কিনা। বাংলাদেশে অজস্র ধানের জমি থেকে মিষ্টি সুগন্ধ ভেসে আসছে। পুকুরের ধারের কলমির গন্ধ যেন এক অনির্বচনীয় অনুভূতি তার মধ্যে জাগিয়ে তুলছে। হাঁসের পালক, স্বরজাতীয় নলখাগড়া অর্থাৎ লম্বা ঘাস জাতীয় উদ্ভিদ, পুকুরের জল, চাঁদা, সরপুঁটির মৃদু ঘ্রাণ। সরপুঁটি এখন খুব কমই দেখা যায়, যাই হোক এক ধরনের পুঁটি মাছ, যেটা একটু ছোটো পুঁটি মাছের থেকে একটু বড় হয়, খুব স্বাদযুক্ত এই মাছ এখন খুব কমই দেখা যায়। তো এই সরপুঁটির মৃদু ঘ্রাণ। সন্ধ্যা হয়ে এসেছে, সারাদিন পুকুরের জলের উপর রৌদ্র ছিল, জল গরম ছিল, যা থেকে অদ্ভুত একটা সুবাস বের হচ্ছে, যা কবি অনুভব করতে পাচ্ছেন। কিশোরী সন্ধ্যাবেলা চাল ধুয়ে ঘরে নিয়ে যাচ্ছে। সে চাল ধোয়ার পরে তার হাতটা ঠান্ডা হয়ে গেছে জলের স্পর্শে। একটা ছেলে খেলা করে চলে গেছে এবং তার পা দিয়ে দলিয়ে গেছে বা মাড়িয়ে গিয়েছে যে ঘাসকে, সেই ঘাস হলো মুথা ঘাস, অর্থাৎ এটি এক ধরনের সুগন্ধি শিকড়যুক্ত ঘাস। এই ঘাসের গন্ধটাকেও কবি অনুভব করছেন। লাল বটফল যা এতক্ষণ গাছে ছিল তা গাছ থেকে ঝরে পড়ার পরে ফেটে গেছে এবং তার থেকে একটা গন্ধ বের হচ্ছে, যাকে ক্লান্ত নীরবতা বলা হয়েছে। একদিকে সন্ধ্যা হয়ে আসছে তার অনুভূতি, তারপরে সেই ফলটার শেষ হয়ে যাবার ক্লান্তি, শেষ হয়ে যাবার অনুভূতি, সেটাই ক্লান্ত নীরবতা। সেই ফলটা থাকবে
না সে চলে যাবে, তার অনুভূতিও কবি অন্তরে অনুভব করছেন। এই এত কিছুর মধ্যে বাংলার প্রাণ, বাংলাদেশের অনুভূতি নিহিত আছে। এতক্ষণ পরে আকাশে 7টি তারা ফুটে উঠেছে এবং কবিতার অনুভূতিতে তা টের পাচ্ছেন। এই যে টের, ছোট্ট একটা শব্দ যা আমরা অনুমান করি যে এই সবেমাত্র টের পেলাম বা বুঝতে পারলাম বা অনুভব করতে পারলাম, এখানে কবি কত বড় অনুভূতি, কত বড় জগৎ মেলে দেওয়া সবে টের পাচ্ছেন যখন আকাশে 7টি তারা উঠেছে। তাহলে এটাই ছিল আমাদের মূল কবিতার বিষয়বস্তু বা ব্যাখ্যা বিশ্লেষণ। তোমরা একটু ভালো করে এটা বারবার শুনে রাখবে, আশা রাখছি এর থেকে উপকৃত হবে যথেষ্ট। আর অবশ্যই এই কবিতাটা তোমরা মুখস্থ করে রাখবে, কারণ এখন লাইন বাই লাইন প্রশ্ন তুলে দিচ্ছে ড্যাশ হিসেবে, সেজন্য কবিতাটা অবশ্যই তোমরা মুখস্থ করবে। এর থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে, আর পরবর্তীতে আমরা এর থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।